আজ তৃতীয়বারের মতো স্বামীর শার্ট থেকে কোনো অপরিচিত পারফিউমের সুগন্ধ পেল মিলি। সুগন্ধটা যে কোনো মেয়েলি পারফিউমের সেটাও তাই বুঝতে বাকি রইল না, কেননা একসময় মিলি নিজেও এই পারফিউমটা ব্যবহার করত, বেশ দামি ব্র্যান্ডের। তবে এখন আর ব্যবহার করা হয় না। এত দামি পারফিউম ব্যবহার করার থেকে সেটুকু টাকা বাঁচিয়ে তার সংসারের অন্যান্য কাজে ব্যয় করতে সে বেশি পছন্দ করে। মিলিকে শার্ট হাতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময় তোয়ালেতে মাথা মুছতে মুছতে বলল, শার্ট ধরে দাঁড়িয়ে আছো কেন? খিদে পেয়েছে, খাবার দাও। মিলি ভাবলো প্রশ্নটা করবে কি করবে না, একবার ভাবলো করেই ফেলবে। মনের মাঝে সন্দেহগুলো রাখার থেকে সেগুলো প্রকাশ করাই ভালো, কিন্তু পরক্ষণে আবার ভাবলো এখন হয়তো প্রশ্নটা করা ঠিক হবে না। একটু আগে অফিস থেকে ফিরেছে, এখন যদি আবার এসব কথা বলে তাহলে তন্ময় রেগে যেতে পারে। তার থেকে বরং খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে না হয় রাতে শোবার সময় প্রশ্নটা করা যাবে। আলতো হেসে বলল, মাথা মুছে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। 3 বেলা তন্ময়ের প্রিয় খাবারগুলো রান্না করতে মিলির ভীষণ ভালো লাগে। তার সারাদিন কেটে যায় সংসারের কাজ করতে। তন্ময় তো সে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার রাতে ফেরে। তেমন একটা কথাও হয় না ফোনে যদি মিলি একবারই ফোন না করে। মাঝে মাঝে তো মিলি ফোন করলেও বিরক্ত হয়ে যায়, তার নাকি কাজের প্রচণ্ড প্রেশার। নিজের স্ত্রীর সাথেও কাজের মাঝে 2 মিনিট কথা বলার সময় পাওয়া যায় না। মিলি অবশ্য সেসব মেনে নিয়েছে, সব ব্যাপারে অভিযোগ করতে নেই। তাও যেখানে অভিযোগের কোনো মূল্য নেই সেখানে তো অভিযোগ করাটাই বোকামি। তন্ময় চেয়ারে এসে বসে চুপচাপ আপন মনে খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। মাঝে মাঝে আবার কাউকে মেসেজ পাঠাচ্ছে। এর মাঝে পাশের চেয়ারে মিলি চুপচাপ বসে আছে, সে যে খাচ্ছে না সেই দিকে তন্ময়ের কোনো খেয়ালই নেই। মিলির অভিমান হলো, তবে সবটুকু অভিমান সে নিজের মাঝে রেখে দিল। আজকাল তো আর তন্ময় তার অভিমান ভাঙায় না যে সেগুলো প্রকাশ করবে। মাংসের বাটিটা হাতে নিয়ে তন্ময়ের প্লেটে 2 পিস তুলে দিতেই তন্ময় হালকা রাগী কণ্ঠে বলল, আবার কেন দিচ্ছ? আমি কি দিতে বলেছি? মেয়েটার মুখটা ছোট হয়ে এলো। ও তো ভালোবেসেই দিয়েছিল, আর যদি নিতে না চায় সেটা কি ভালো করে ভালা যায় না? না খেয়ে রেখে দাও। এই ছোট একটা বিষয়ে এত রাগারাগি করার কি আছে? মিলির কথা শুনে তন্ময় আরও বেশি রেগে যায়। প্লেটটা সামনে থেকে একটু ঠেলে দিয়ে বলল, 3 বেলা খাবার নষ্ট করব? জানো এখনকার বাজারের সবজি মাছ মাংসের দাম কত? জানবে কি করে? বসে বসে চুপচাপ শুধু খাও আর নষ্ট করো। চাকরি তো করতাম আমি, তুমি তো আর করতে দিলে না, তাহলে এখন বসে বসে খাবার খোটা দিচ্ছ কেন? ভুল হয়ে গিয়েছিল। আমার আগে বোঝা উচিত ছিল যে তোমাকে চাকরি করতে না দিলে শুধু বসে বসে অন্ন ধ্বংস করবে আর আমার মাথা খাবে। দেখ, খাওয়ার রুচিটাই নষ্ট করে দিলে। পুরো ঘটনাটা ঠিকঠাক বোঝার আগে তন্ময় উঠে চলে গেল। ফোনটা তখনও টেবিলের উপরে পড়ে আছে। মেসেজের টুং শব্দ হয়ে ফোনের আলোটা জ্বলে উঠল। কী ভেবে যেন মিলি একবার সেদিকে তাকালো। জেসি নামক একটা আইডি থেকে মেসেজ এসেছে, আমার সাথে তো ডিনার করেই গেলে, আবার খেতে বসেছ কেন? এতক্ষণ মনে হয় মিলি বুঝতে পারলো তন্ময়ের অযথার রাগ দেখানোর কারণটা। খাবারটুকু হয়তো ফেটে যাচ্ছিল না, গলা দিয়ে নামাতে চাইছিল কিন্তু নামলো না। নামবে কি করে? পেটের ভিতরে তো জায়গাই নেই। তবে সরাসরি বলতেও পারছে না মিলিকে যে বাইরে থেকে খেয়ে এসেছে। রোজ রোজ তো আর এক অজুহাত দেওয়া যায় না যে অফিস থেকে খাইয়েছে বা বন্ধু খাইয়েছে। কারই বা এত টাকা বেশি হয়েছে যে রোজ রোজ ওকে বাইরে হোটেলে খাওয়াবে? সেজন্য মিথ্যে একটা রাগ দেখান বাহানা করে উঠে চলে গেল। তন্ময় বেসিন থেকে হাত ধুয়ে এসে টেবিল থেকে ফোনটা নিয়ে চলে যেতে ধরছে, পিছন থেকে মিলি বলে উঠল, জেসিকে। জেসির নামটা শুনতেই তন্ময় হালকা কেঁপে উঠল। তবে নিজের ভয়টুকুও মিলির সামনে প্রকাশ করলে চলবে না। চোখ মুখে রাগি বা ফুটিয়ে রেখে বলল, আমার কলিগ। কেন? একটু আগে তো অফিস থেকে এলে, তো এত তাড়াতাড়ি কলিগের আবার তোমার কথা মনে পড়ে গেল যে আবার মেসেজ দেওয়া শুরু করেছে? ওনার কি কমন সেন্স নেই যে এত রাতে একজন বিবাহিত পুরুষকে মেসেজ দেওয়া উচিত হবে কি হবে না? তুমি কি ঠিক করে দেবে এখন আমি কার সাথে কথা বলবো?
কখন কথা বলবো? আর আমার ফোন দেখার সাহস পেলে কোথায় থেকে? লিসেন মিলি, একদম নিজের লিমিট ক্রস করবে না। লিমিট লিমিটটা কিন্তু তুমি ক্রস করছো তন্ময়। আমি তোমার ওয়াইফ, তোমার সব কিছুর প্রতি আমার অধিকার আছে। তুমি চাইলে আমার ফোন দেখো না, আমি তো তোমায় আটকাবো না। তাহলে তোমার ফোন আমি যদি দেখি, সমস্যা কোথায়? আছে আমার সমস্যা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার ওয়াইফ, এজন্য আমার সব কিছু তো তোমার অধিকার দিইনি। আমার একটা আলাদা লাইফ আছে, আমার নিজের পার্সোনাল স্পেস আছে, বুঝতে পেরেছ? ইন ফিউচার সেখানে ইন্টারফেয়ার করার একদম চেষ্টা করবে না। তুমি তোমার মতন থাকো না। আমি তোমায় কখনো কিছু বলেছি? সারাদিন খাচ্ছ, ঘুরছো, বাড়িতে কার সাথে কি করছো আমি তো কোনো খোঁজ রাখি না সেসবের। তাহলে তুমি এত আমার পেছনে গোয়েন্দাগিরি করছো কেন? যত সব। কথাগুলো এক নাগারে বলে হেঁটে ঘরের ভেতরে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। মিলি থ হয়ে সেখানে বসে রইল। খুব কি অন্যায় কিছু বলে ফেলেছিল? নিজের স্বামী কার সাথে কি করছে সেটুকু জানারও কি অধিকার মিলির নেই? হয়তো নেই। যদি স্বামী ফর হয়ে যায় তাহলে আর জানার অধিকার কি করে থাকে? রাতের খাবার আর পেটে পড়লো না মিলের। খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে টেবিলটা গুছিয়ে ঘরের সামনে এসে দরজায় দুবার নক করলো। ভিতর থেকে তন্ময়ের কোনো সারা শব্দ পাওয়া গেল না। মিলি এবার একটু জোরে করাঘাত করলো। সেই সাথে তন্ময়ের নাম ধরে কয়েকবার ডাকলো, তারপরেও তন্ময়ের কোনো সারা শব্দ পাওয়া গেল না। চুপচাপ সেখানে মিনিট 5 মতন দাঁড়িয়ে থাকলো। তারপর উপায় না পেয়ে ফোনটা হাতে নিয়ে তন্ময়ের নাম্বারে কল করলো। নাম্বারটা বিজি ফেলো মিলির কানে। ভিতর থেকে তন্ময়ের হো হো করে হাসির শব্দ ভেসে আসছে। মিলির এখন শুধু বুক ফেটে কান্না আসছে। তন্ময় কি ভেবেছে? মিলি কিছু আন্দাজ করতে পারছে না। একজন পুরুষ তার স্ত্রীর প্রতি উদাসীন তো তখনই হয় যখন বাইরে নিজের চাহিদাগুলো পূরণের একটা জায়গা পেয়ে যায়। মিলি এবার সর্বশক্তি প্রয়োগ করে দরজায় করাঘাত করলো, তাও অনবরত। ভেতরে থাকা সমস্ত রাগ যেন দরজার উপরে দেখাতে চাইল। এবারে কাজ হলো। তন্ময় হন্ততন্ত পায়ে এক প্রকার ছুটে এসে দরজা খুলে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে? মিলে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। চুপচাপ ঘরের ভিতর গিয়ে শুয়ে পড়লো। তন্ময় আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। মিলি কাঁদতে চায় না, তবে তার চোখের জল তার সাথে বেইমানি করলো। ধীরে ধীরে বালিশটা ভিজে গেল। ঘড়িতে সময় রাত 12টা। 1টার পর 2টোর ঘরে গিয়ে ঠেকলো। তবুও তন্ময়ের ভিতরে আসার কোনো নাম নেই। ক্ষণে ক্ষণে মিলির কানে তন্ময়ের হাসির আওয়াজ বেশি উঠছে, যদিও কি কথা হচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে না। ফিস ফিস আওয়াজ আসছে। মাঝে মাঝে হালকা যে দু একটা শব্দ কানে ভেসে আসছে, তাতেই বোঝা যাচ্ছে তন্ময় অপর পাশের মানুষের সাথে কতটা বিনম্র গলায় কথা বলছে। অথচ আজকাল মিলির সাথে কথা বলে সম্পূর্ণ বিপরীত স্বরে। মিলি আর সহ্য করতে পারল না। গলা উঁচিয়ে তন্ময়ের নাম ধরে কয়েকবার ডাকতেই তন্ময় ঘরে এসে বিরক্তিকর গলায় বলল, কি হয়েছে? মিলি রাগান্বিত স্বরে বলল, ঘড়িতে একবার সময় দেখেছ? রাত কয়টা বাজে? কোন ভদ্রবাড়ির ছেলে এত রাত অবধি ফোনে এরকম হো হো করে হেসে হেসে কথা বলে? তন্ময় নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোমার যদি খুব সমস্যা হয় তাহলে অন্য ঘরে গিয়ে ঘুমালেই তো পারো। কেন অন্য ঘরে গিয়ে ঘুমাবো আমি? এটা কি আমার ঘর না? আমারও ঘর। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার যা ইচ্ছা আমি তাই করব। এবারে কিন্তু তুমি অতিরিক্ত অসভ্যতামি করছো তন্ময়। মাঝরাত অবধি তুমি ফোনে কথা বলে ঘুমাবে, আর সকালে ঘুম থেকে দেরি করে উঠে যখন অফিসে যেতে দেরি হয়ে যাবে তখন সব গরম আমার উপর দেখাবে। পেয়েছোটা কি? সহ্য করির জন্য যা খুশি তাই করছো আজকাল। আর কার সাথে কথা বলছো উত্তর দাও। তন্ময় তাচ্ছিল্য গলায় বলল, তুমি ভাবলে কি করে তুমি আমার থেকে উত্তর চাইবে আর আমি তোমায় উত্তর দেব? এমনিতেও আমার কথা বলা শেষ। এখন মাথা না খেয়ে আমায় ঘুমোতে দাও। তন্ময় এসে ঘুমিয়ে পড়ল। মিলি অবাক না হয়ে পারল না। একটা মানুষ চোখের সামনে এতটা বদলে গেল, ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল।
কয়েকদিন আগে তো মিলিকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারতো না তন্ময়। এই তো কিছুদিন আগে মাঝরাতে মিলিকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থেকে গল্প করতো, আর আজ সব বদলে গেল। মিলির অপরাধটা কি সেটাই বুঝতে পারে না। কি করলে যে আবার তন্ময়ের মন পাবে সেই কারণ তার জানা নেই। তন্ময়ের বদলটাই বা কেন ঘটেছে সেটাও জানে না। শুধু একটা বিষয় যেন খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছে, এই সংসারে মিলির দিন ফুরিয়ে আসছে, তন্ময়ের জীবন মিলির গুরুত্ব ফুরিয়েছে, দরকার ফুরিয়েছে, আর তার বহু আগে ফুরিয়েছে ওদের দুজনের মাঝে থাকা ভালোবাসা। ফজরের আজান কানে যেতেই মিলির ঘুম ভেঙে গেলেও প্রতিদিন সকালে এই সময় ওঠা তার অভ্যাস। এখন ফ্রেশ হয়ে নামাজ পড়ে যাবে রান্নাঘরে। তন্ময়ের জন্য রান্না করতে 7টার মধ্যে তন্ময় বেরিয়ে পড়ে। এর আগে তার জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার সব কিছু ব্যবস্থা করে মিলিকে করতে হয়। যদি একটু সময় এদিক ওদিক হয় তবে হয়ে গেল। মিলিকে রাগ দেখিয়ে অমনি বেরিয়ে যাবে। মিলি তখন ব্যস্ত হাতে রান্না করছে। কলিং বেলের আওয়াজ পেতে তাড়াহুড়ো করে দরজা খুলে দিল। মিলি জানে এই সময় কে এসেছে। প্রতিদিন এই সময়টা পাশের ফ্ল্যাটের এক ভদ্রমহিলা মিলির ফ্ল্যাটে আসে। ওনার সাথে মিলির বেশ ভালোই বন্ধুত্ব। মিলি সংসারে কাজের ফাঁকে যেটুকু টুকটাক সময় পায় জ্যোতির সাথে একটু টুকটাক কথা বলে, যদিও মিলি নিজে থেকে ওদের ফ্ল্যাটে কখনোই যায় না। জ্যোতি যখন একটু সময় পায় মিলির ফ্ল্যাটে চলে আসে। নিজের জীবনের টুকটাক যা কথা বলা আজকাল জ্যোতির সাথেই বলে। কারোর সাথে তেমন কথাবার্তা হয় না, ভালোই লাগে না কারোর সাথে কথা বলতে। দিন দিন কেমন যেন নিজের জীবনের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে মিলি। কোনো কিছুতেই মন বসাতে পারে না আজকাল, কোনো কিছুই আর তাকে হাসাতে পারে না। কি রান্না করছে মিলি? জ্যোতির প্রশ্নে মিলি ব্যস্ত গলায় বলল, আলুর পরোটা বানাচ্ছি, তন্ময়ের ভীষণ পছন্দ। জ্যোতি নাক মুখ কুচকে বলল, কি হবে ওর পছন্দের খাবার বানিয়ে? সেই তো ঘুম থেকে উঠে তোমার সাথে খ্যাঁকি করবে। মিলি মলিন হেসে বলল, সংসারটা বাঁচানোর চেষ্টা করছি, জানো তো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। এই কথাটা তন্ময় খুব ভালো করেই জানে। সেজন্যই বোধ হয় এখন আর আরও বেশি অবহেলা করে। ও জানে ও যতই আমার সাথে খারাপ আচরণ করুক না কেন আমি কোথাও যাব না, ওর সংসারেই পড়ে থাকতে হবে। ওর এই ধারণাটা একটু ভুল প্রমাণ করার দরকার মিলি। ওকে আচ্ছা মতো একটু শিক্ষা দেওয়া দরকার। কয়েকদিনের জন্য একটু উদাও হয়ে যাও তো। এই 3 বেলা মুখের সামনে গরম ভাত রেখে দাও তো। সেজন্য তোমার মর্ম বোঝে না। একদিন একটু নিজে রেঁধে খেলেই বুঝবে বউ কী জিনিস। জোর করে বুঝিয়ে কি লাভ? আগে তো আমাকে বোঝাতে হয়নি, ও নিজে আমার মর্ম বুঝে আমাকে বিয়ে করেছিল। আমি আর জোর করে কিছু করতে পারবো না যদি। আমি শুধু আর কয়েকটা দিন চেষ্টা করব। যদি কিছু একটা ভেবে মিলিকে বলল, একটা পরামর্শ দেব। কিসের? তোমাকে দেখে বুঝতে পারছি যে আমি যে মূল্যই হোক তুমি এই সংসারটা বাঁচাতে চাও। তার কারণ তন্ময়কে তুমি ভীষণ ভালোবাসো। বিয়ের তো বেশ কয়েক বছর হলো, একটা বাচ্চা নাও, দেখবে নিজের সন্তানের মায়ায় পড়ে হলেও তন্ময় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এমনটা বড়রা বলে। জ্যোতির কথায় মিলি কোনো উত্তর দিল না। এই কথাটা সে নিজেও ভেবেছে। হয়তো এবারে সুখবরটা পাওয়ার সময় হয়ে এসেছে, শুধু নিশ্চিত হওয়া বাকি। তন্ময়কে নিয়ে চিন্তায় আছে। তন্ময়ের সাথে একবার আলোচনা করেছিল এই বিষয়ে, তখন তন্ময় ভীষণ রেগে গিয়েছিল, সরাসরি বলে দিয়েছিল এখন নাকি এসব বাচ্চা কাচ্চার তন্ময়ের প্রস্তুত না, আগে নিজের জীবনে আরেকটু উন্নতি করবে তারপর এসব কথায়। মিলিও তখন মেনে নিয়েছিল, তবে এখন সে এই বিষয়টা মানতে নারাজ। এই সংসারে মিলি যেন একটা সন্তানের কমতি অনুভব করছে। মিলির এসব ভাবনার মাঝে তন্ময়ের কণ্ঠস্বর ভেসে এলো ওর কানে, মিলি আমার ওয়ালেট কোথায়? মিলি গলা উঁচিয়ে বলল, তোমার ওয়ালেট কোথায় সেটা আমি কি করে জানবো? তন্ময় রুষ্ট গলায় বলল, একটু খোঁজও তো রাখতে পারো না? সারাদিন বাইরে খেটে খুঁটে এসে একটু
শুধু ভুলই আমার জিনিসগুলো গুছিয়ে রাখবে। সেটুকু যদি করতে না পারো তবে তোমায় দিয়ে হবেটা কি? সকাল সকাল ঘুম থেকে উঠে মজা করো না তো আমার সাথে তন্ময়। এখন খুঁজে পাচ্ছ না জন্য মনে হয়েছে যে আমার গুছিয়ে রাখা দরকার ছিল, অথচ আমি তোমার জিনিসে হাত দিলে তুমি রেগে যাও। আগে নিজে ঠিক করো আমায় কোনটা করতে ভুলবে, তারপর এসব গরম দেখিও। আর আমায় দিয়ে কি হবে আর কি হবে না সেটা প্রেম করার সময় ভাবা উচিত ছিল। প্রত্যুত্তরে তন্ময়ের কণ্ঠস্বর বেশি এলো না। জ্যোতি বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমার আবার আজ হঠাৎ করে কি হলো মিলি? তুমি তো এত রেগে যাও না। সবারই সহ্যের একটা সীমা থাকে, হয়তো আমার সহ্যের সীমাও একদিন শেষ হবে, আর সেই দিনটাও হয়তো খুব নিকটেই। অনেক দিন হলো আলমারি গোছানো হয় না, কাপড় চোপড় সব একদম এলোমেলো হয়ে আছে। তাই মিলি ঠিক করলো আজ আলমারি গোছাবে। রান্নাবান্না শেষ করে আলমারি গোছাতে এলো। এক এক করে আলমারি থেকে সব কাপড় নামালো। কাপড়গুলো নামাতে গিয়ে হঠাৎ মিলির হাত পড়লো একটা বাসন্তী রঙের সুতি শাড়ির উপর। অনেক দিন পরে শাড়িটার উপর চোখ পড়লো মিলির। আজকাল আর তেমন একটা শাড়ি পরা হয় না, পরবেই বা কেন? যার জন্য এত কষ্ট করে শাড়ি পরে সেই তো আর চোখকে তুলে তাকায় না। মিলি শাড়িটার উপর আলতো করে হাত বোলালো। নিজের অজান্তেই হেসে ফেলল। বেশ কিছুটা সময় শাড়িটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে পুরনো কিছু স্মৃতি মনে করলো। অতীত কলেজ ক্যাম্পাসে একটা বিরাট বট গাছের নিচে বসে আছে মিলি, সিয়াম আর নীলিমা। প্রচণ্ড গরম পড়েছে, মাথার উপরে বট গাছটা ছায়া দিলেও তাও ঘাম কমাতে পারছে না। মিলির জন্য নীলিমা যেতে পারছে না, নীলিমার জন্য সিয়াম তো যেতে পারছে না, আর মিলি অপেক্ষা করছে তন্ময়ের জন্য। অবশেষে সিয়াম আর সহ্য করতে না পেরে অসহায় গলায় মিলিকে উদ্দেশ্য করে বলল, আর কতক্ষণ বসিয়ে রাখবি এভাবে মিলি, আমরা চলে যাই। মিলিও ফালটা অসহায় গলায় বলল, প্লিজ যাস না। তোরা সাথে থাকলে তাও যদি বাসা থেকে কল আসে একটা অজুহাত দেখাতে পারবো, তোরা না থাকলে তো ধরা পড়ে যাব। সিএম এবার বিরক্তিকর গলায় বলল, তোর মতন বড় লোকের মেয়েরা যে কেন বেছে বেছে বেকার ছেলেদের সাথে প্রেম করে এটা আমি বুঝি না। আবার প্রেম যখন তোরা করবি এত ভয় পাওয়ার কি আছে? পাশে বসা নীলিমার রাগান্বিত কণ্ঠে সিএমকে উদ্দেশ্য করে বলল, তো কি বলো, আমি বেছে বেছে একটা বড় লোকের সাথে প্রেম করবো নাকি? সিএমের মুখটা কালো হয়ে গেল। অসহায় গলায় বলল, তোমাকে বলিনি তো কেন আমি বড় লোকের মেয়ে, আর তুমি কি বেকার না? প্রেম তো আমরাও করছি, তাহলে আমার বেলা উল্টো নিয়ম হবে কেন? ভুল হয়ে গেছে আমার, আর বলবো না। প্রত্যেকটা বড় লোকের মেয়ের উচিত একটা করে বেকার ছেলের সাথে প্রেম করা হয়েছে এবার। ওদের কথাবার্তার মাঝে তন্ময় এসে দপ করে ওদের সামনে বসে পড়লো। গরমে মুখ চোখ কালো হয়ে উঠেছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে, শার্টটা ভিজে উঠেছে। মিলির দেখে ভীষণ মায়া হলো। ওলনাটা তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে বলল, ঘামটুকু মুছে নাও। তন্ময় নাক সিটকে বলল, আরে না, অনেক ঘেমে গেছি, নষ্ট হয়ে যাবে তোমার ওলনা। রুমাল থাকলে রুমাল দাও। তন্ময়ের কথা অনুযায়ী ব্যাগ থেকে রুমালটা বের করে এগিয়ে দিল মিলি। সেই সাথে পানির বোতলটাও এগিয়ে দিল। তন্ময় মুখটা মুছে ডক ডক করে পানি খেয়ে নিল। একটা তৃপ্তির শ্বাস ছেড়ে বলল, গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। সিএম তাড়া দিয়ে বলে উঠল, হ্যাঁ ভাই, এবার যা করা তাড়াতাড়ি কর, তোর গলা ভেজাতে গিয়ে আমাদের গলা শুকিয়ে এলো। মিলি বলল, যা বলার পরে বলবেন, দাঁড়াও, আগে তোমাদের জন্য একটা জিনিস এনেছি, সেটা দে। মিলি ব্যাগ থেকে দুটো বক্স বের করলো। একটা তন্ময়ের দিকে এগিয়ে দিল আর অন্যটা সিয়াম আর নীলিমার দিকে। বক্সটা হাতে নিয়ে তন্ময় প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কী আছে এতে? পরোটা আর মাংস এনেছি। মাংস বেশি করে এনেছি, তুমি হোস্টেলে নিয়ে গিয়ে রাতে খেয়ে নিয়ে গরম করে, কেমন? নীলিমা সিএম খুনসুটি করতে করতে খাবারটুকু খেয়ে নিল। তন্ময়ও
কোনো রকম সময় ব্যয় না করে বক্সটা খুলে যতটা তাড়াহুড়ো সম্ভব ঠিক ততটাই তাড়াহুড়ো করে খেলো। মনে হচ্ছে খাবারটুকু বোধ হয় পালিয়ে যাবে। সকালে হোস্টেল থেকে কিছু না খেয়ে বেরিয়েছিল। মিলি মুগ্ধ নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে থাকলো। খেতে খেতে হঠাৎই তন্ময়ের হাতটা থেমে গেল। মিলির দিকে চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছ? হ্যাঁ, সকালে খেয়ে এসেছি। যে সে সকালে খেয়ে এসেছো, এখন তো নিশ্চয়ই ক্ষুধে লেগেছে, এসো আমরা দুজনে একসাথে খাই। মিলি আপত্তি জানিয়ে বলল, না আমি খাবো না, তুমি খাও। তন্ময় মিলি সে আপত্তি শুনল না, নিজের হাতে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে একটা শপিং ব্যাগ মিলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজকে টিউশনি থেকে প্রথম টাকা পেয়ে তোমার জন্যই এই শাড়িটা কিনেছি। দামি শাড়ি না, কিন্তু সুতির শাড়ি, দাম নিয়েছে 500 টাকা। এখন এই কম দামি শাড়িটা পরে নাও, যখন আমি অনেক টাকা ইনকাম করব তখন তোমার দামি দামি শাড়ি কিনে দেব। মিলি জানতো না যে তন্ময় এই উপহারটা দেওয়ার জন্য ওকে অপেক্ষা করতে বলেছিল। প্যাকেটটা হাতে নিয়ে শাড়িটা বের করলো। বাসন্তী রঙের একটা সুতি শাড়ি। মিলির কাছে মনে হলো এটা ওর এখন অবধি পাওয়া শ্রেষ্ঠ উপহার। এতদিন যাবৎ সবার থেকে অনেক দামি দামি উপহার পেয়েছে। নিজের জন্মদিনে তো বাবার কাছ থেকে একবার একটা গাড়িও উপহার পেয়েছিল। তবে সেই দামি উপহারগুলোর থেকে 500 টাকার সুতির শাড়িটাই মিলির কাছে সব থেকে বেশি দামি লাগলো। মনে হলো এত দামি উপহার আজ অবধি কেউ মিলিকে দেয়নি, আর না কখনো কেউ দিতে পারবে। পাশে বসা নীলিমা সিয়াম কপাল কুঁচকে তন্ময়কে উদ্দেশ্য করে বলল, আর আমাদেরকে যে এতক্ষণ বসিয়ে রাখলে তার বিনিময়ে আমরা কি পাবো? তন্ময় মাথা চুলকে বলল, আসলে তোদের দুজনকে যে আলাদা আলাদা করে উপহার দেব এত টাকা হাতে নেই। বিকেলে দেখা করিস, 1 প্লেট ফুচকা খাইয়ে দেব, কেমন? দুজনেই আলতো হেসে বলল, তাতেই হবে। বন্ধুর ইনকাম করা প্রথম টাকায় 1 প্লেট যে ফুচকা খাওয়াতে চেয়েছে, এটাই বিশাল। মিলির ধ্যান ভাঙল ফোনের রিংটংয়ে। এর আওয়াজ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে এসে ফোনটা হাতে নিতেই দেখল তন্ময়ের নাম্বার থেকে ফোন এসেছে। মিলি বেশ অবাক হলো। তন্ময়ের নাম্বার থেকে কল আসে না এখন, আর আজকাল তো তন্ময়ের মিলিকে কল করার সময় হয় না। মিলি যদি একবারের জায়গায় দুবার কল করে তো রেগে যায়। মিলি ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপর পাশ থেকে তন্ময় তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, আলমারির ভেতরে ডান পাশের ড্রয়ারে একটা ফাইল রাখা আছে, দেখো। একটু ওটা নিয়ে তাড়াতাড়ি নিচে এসো, আমি অপেক্ষা করছি। কথাটুকু বলে ফোনটা আবার কেটে দিল। এসব রুক্ষতা মিলির আজকাল শুয়ে গেছে, তাই সে আর বিশেষ কিছু মনে করলো না। চুপচাপ ফাইলটা বের করে নিচে নামলো। দেখলো বাইকের সাথে হেলান দিয়ে তন্ময় দাঁড়িয়ে আছে। ওর পাশেই একটা কম বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে লেডিস শার্ট আর ব্ল্যাক জিন্স। হালকা বাদামি চুলগুলো পনিটেল করা, দেখতে বেশ সুন্দর মেয়েটা। মিলি এগিয়ে গিয়ে তন্ময়ের হাতে ফাইলটা দিতেই পাশে দাঁড়ানো মেয়েটা মিলিকে দেখিয়ে তন্ময়কে উদ্দেশ্য করে বলল, এটা কি তোমার ওয়াইফ তন্ময়? মিলির পরনে তখন বাড়িতে পড়ে থাকে একটা সাধারণ 3 পিস। সকালে ঘুম থেকে উঠে সেই যে একটু মুখ ধুয়েছিল, তারপর থেকে আর নিজের কোনো যত্ন নেওয়ার সময় পায়নি। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। তন্ময়ের বোধ হয় মেয়েটার কাছে মিলিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে একটু দ্বিধা হচ্ছিল, তবে কিছু করার নেই, পরিচয় দিতেই হবে। জোরপূর্বক মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ। তন্ময়ের থেকে নিশ্চিত হতেই মেয়েটা আরও একবার ভালোভাবে মিলিকে পর্যবেক্ষণ করলো। পর্যবেক্ষণ শেষে ব্যঙ্গাত্মক গলাতেই বলল, সাজ পোশাক দেখে আমার আগেই বোঝা উচিত ছিল যে এটাই তোমার ওয়াইফ। মেয়েটা যে খুব ভদ্রভাবে মিলিকে অপমান করলো সেটা মিলির বুঝতে বাকি রইল না আর। তবে আশা করেছিল তন্ময় হয়তো কিছু বলবে, তবে না, তন্ময় কিছুই বলল না। মিলি যে ফাইল ওকে এনে দিল তার বিনিময়ে একটা ধন্যবাদও জানানোর প্রয়োজন মনে করলো না। একটা শব্দ পর্যন্ত ব্যয় করলো না মিলিকে উদ্দেশ্য করে। ফাইলটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বাইকে উঠে বসলো। তন্ময় বসতে মেয়েটাও বাইকে উঠে এক হাত
তে পিছন থেকে তন্ময়ের কোমর জড়িয়ে ধরল। মিলির বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। নিজের স্বামীর কাছাকাছি অন্য কোনো নারীকে কোনো স্ত্রী মেনে নিতে পারবে না, তবে তন্ময়ের মাঝে কোনো ভাবান্তরে দেখা গেল না, বেশ স্বাভাবিক। অন্য নারীর স্পর্শে বিন্দুমাত্র তার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। অবশ্য মিলি তো আর জানে না যে তন্ময়ের কাছে স্পর্শ নতুন না, তবু মিলির সামনে যে মেয়েটা ওকে এইভাবে ধরে বসেছে তাতেও তার মধ্যে কোনো ইতস্তবোধ দেখা গেল না। মুহূর্তের মাঝে বাইকটা মিলির সামনে থেকে চলে গেল। মিলিয়ে ঠায় সেখানে দাঁড়িয়ে রইল। একটু আগে উপরে বসে কি সুন্দর স্বপ্ন দেখছিল মিলি, সেই 4 বছর আগেকার তার সুন্দর দিনগুলোর স্বপ্ন, যখন তন্ময় ছিল তার প্রেমিক, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক। আর তার 4 বছর পর নিজের সেই প্রেমিকের স্বামীর রূপটা দেখে মিলির স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। উপরে এসে মিলি নিজের ফ্ল্যাটে আর গেল না, জ্যোতির ফ্ল্যাটে কলিং বেল বাজালো। কিছুক্ষণের মাঝে জ্যোতি এসে দরজা খুলে দিল। মিলিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো জ্যোতি। মিলি কখনো তার ফ্ল্যাটে আসেনি। নিজের সংসারে কাজ করেই তো মেয়েটা ফুরসত পায় না, সেখানে আড্ডা দিতে আসবে কি করে? বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি এখানে মিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? মিলি আলতো হেসে বলল, না, কোনো সমস্যা হয়নি, তোমার সাথে কথা বলতে এলাম। জ্যোতির মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা বড্ড মিশুক, মিলির সাথে আড্ডা দিতে জোর ভীষণ ভালো লাগে, সেটা মিলিও বুঝতে পারে। জ্যোতি চায় যেন মিলির সাথে ওর সম্পর্কটা আরও ভালো হয়। জ্যোতি মিলির হাত ধরে ভিতরে নিয়ে গেল, সোফার উপরে বসিয়ে রান্নাঘরে গেল 2 কাপ চা বানাতে। যতটা তাড়াতাড়ি সম্ভব ঠিক ততটা তাড়াতাড়ি গিয়ে চা বানিয়ে নিয়ে এসে সোফায় মিলির পাশে বসে বলল, নাও এবার বলো দেখি কি বলতে এসেছ। জ্যোতিকে প্রশ্ন করতে মিলির একটু অস্বস্তি হচ্ছে। একবার ভাবছে যতই জ্যোতির সাথে ভালো সম্পর্ক হোক না কেন, নিজের সাংসারিক বিষয়গুলো কি এতটা খুঁটিয়ে বলা ও কি ঠিক হবে? আপন মানুষরাই তো কষ্ট বেশি দেয়। পরে যদি কোনো এক সময় জ্যোতি এই দুর্বলতার সুযোগ নিয়ে ওকে কষ্ট দেয়, মিলি চুপ করতে থাকতে পেরে ওর কাঁধে হালকা ধরে ধাক্কা দিয়ে বলল, কি হলো গো বলো? আরে আমরা দুজনে তো ভালো বান্ধবী, বান্ধবীকে কোনো কথা বলতে এত কিসের সংকোচ? আচ্ছা আমি কি দেখতে খুব খারাপ? মিলির হঠাৎ এমন প্রশ্নে যদি একটু বেবাছেকা খেলো, থতমত কণ্ঠে বলল, খারাপ হতে যাবে কেন? তুমি তো দেখতে ভীষণ মিষ্টি। সত্যি করে বলো না জ্যোতি, এই প্রশ্নের একটা সত্যি ঠিকঠাক উত্তর জানা আমার ভীষণ দরকার। জ্যোতি হয়তো মিলির প্রশ্নের গুরুত্বটা ঠিকঠাক উপলব্ধি করতে পারলো। একবার মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে মিলিকে দেখে নিয়ে বলে, দেখো মিলি, তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে, তবে যত্ন করো না নিজের। সত্যি করে একটা কথা বলো তো, তুমি দিনে কতবার মাথা আছড়াও, কতবার মুখ ধোয়া হয়? চুল আছড়ানোর সময় তেমন সময় পাই না সারাদিন। ওই রাতে ঘুমানোর আগে কোনো মতে চুল একটা বিনুনি করে শুয়ে পড়ি। মুখ ধোয়ার কথা যদি বলি, তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর একবার, আর গোসল করার সময় আর কি। এমন করলে কি করে চলবে? হ্যাঁ জানো, একটু আগে নিচে তন্ময় এসেছিল একটা ফাইল নেওয়ার জন্য। ওর সাথে একটা মেয়েও এসেছিল, ভীষণ সুন্দর, স্মার্ট দেখতে, অনেক অল্প বয়সী। তো তোমার কি নিজেকে বুড়ি মনে হয় নাকি? না সেটা বলছি না, তবে ওর মতন সুন্দর না। জ্যোতি মিলিকে আশ্বস্ত করে বলল, তুমি দেখতে ভীষণ মিষ্টি মিলি, তবে যত্নের অভাবে তোমার সৌন্দর্য মলিন হয়ে গেছে। তোমার পর্সা গায়ের চামড়াটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, তোমার লম্বা চুলগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে তোমার অযত্নের কারণে। তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, ঘুমাও না, নিজের যত্ন নাও না, জন্য তোমার সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মিলি। আর তুমি নিচে যাকে দেখে এসেছো না, ওসব হচ্ছে এখনকার যুগের মডার্ন মেয়ে। ওদের দুবেলা খাবার না হলেও চলবে, কিন্তু নিজেদের চেহারার যত্ন না নিলে চলবে না। কেননা বড়লোক ছেলেদেরকে তো হাত করতে হবে, তাই না? যদি শেষের কথাটা শুনে মিলি চমকে বলল, শেষের কথাটা বললে কেন? জ্যোতি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি যে তুমি ওই মেয়েটার কথা উল্লেখ করলে কারণ তুমি তন্ময়ের সাথে ওকে সন্দেহ করছো, তাই তো?
মিলি আর লুকাতে পারল না, হঠাৎ করে ডুকরে কেঁদে উঠল। যদি আরেক দফা ব্যাপাছাকা খেলো। তাড়াহুড়ো করে মিলিকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদছ কেন? আমার খুব কষ্ট হচ্ছে জ্যোতি। আমি তন্ময়কে ভীষণ ভালোবাসি। ওই মেয়েটার সাথে তন্ময়ের এত ঘনিষ্ঠতা আমি সহ্য করতে পারছি না। ওই মেয়েটা দেখতে অনেক সুন্দর, স্মার্ট, চাকরি করে। আর একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি কোন দিক দিয়ে ওই মেয়ের সাথে পেরে উঠব না? তবে কি তন্ময় আমার উপর থেকে ভালোবাসা উঠে যাওয়ার জন্য আমি নিজেই দায়ী? জ্যোতি কপট রাগ দেখিয়ে বলল, একদম ওই ছেলের চরিত্রহীনতার নিজের দোষ উপরে নেবে না। তুমি এখানে সংসার করতে এসেছো ওর সাথে, সিনেমার অডিশন দিতে আসো। নিজের সারাদিন রাত তোমার সেজে থাকতে হবে। ওই মেয়েকে 3 বেলা তন্ময়ের জন্য খাবার রান্না করে, ওর জন্য ঘর দোর গুছিয়ে রাখে, ওর কাপড় চোপড় ধুয়ে দেয় না তো? সব কিছু তুমি করো, সারাদিন বাড়ির কাজের লোকের মতন খেটে মরো। এর মাঝেও আশা করো কি করে যে তুমি ওর জন্য ক্লান্ত শরীর নিয়ে সেজেগুজে বসে থাকবে? ও যদি তোমায় সত্যিই বাসতো না, তোমার সারাদিনের খাটাখাটনি দেখার পর রাতে বুকে নিয়ে ঘুমাতো। ওর আসলে চরিত্রের সমস্যা আছে জানো জ্যোতি। যখন আমরা প্রেম করতাম তখন ওর চোখে আমি খুব সুন্দর ছিলাম। আমি প্রতিদিন ওর জন্য পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে আসতাম, কিন্তু এখন আমি আর পারি না। সারাদিন এত খাটাখাটনি করার পর রাতেও আসার আগে আমার আর নিজেকে পরিপাটি করে বসে থাকতে ইচ্ছে করে না। আমি তো এত সময়ই পাই না। আমি তো জানি মিলি, আমি তো নিজে দেখি তোমায় কাজ করতে। প্লিজ তুমি ওর কথা ভেবে কষ্ট পেও না। আমি তো পারছি না নিজেকে মানাতে। হাজার হাজার বার হাট থেকে শুরু করে গ্যাস আনা, কারেন্ট বিল দেওয়া, 3 বেলা রান্না বান্না করা, ঘর গোছানো, কাপড় কাচা, বাসন মাজা, সব কিছু আমি একা হাতে। ও এক গ্লাস পানি অবধি ঢেলে খায় না। সারাটা দিন আমি একবার আয়নায় নিজের মুখটা দেখার অবধি সময় পাই না। সেখানে যত্ন কি করি বলো তো? জানো মিলি, একটা না যে তুমি যদি ওর সামনে পরিপাটি হয়ে থাকো তবে ওর তোমায় ছেড়ে যেত না। আসলে নিজের থালা রেখে অন্যের থালায় হাত দেওয়া তন্ময়ের স্বভাব। ওর নতুন চাই। তুমি পুরনো হয়ে গেছো নতুন থাকতে, কিন্তু তুমি ওর ভীষণ প্রিয় ছিলে। চিন্তা করো না যে এখন ওর কাছে ভীষণ প্রিয়, একদিন সে ওর কাছে পুরনো হয়ে যাবে। মিলে মাথা তুলে জ্যোতির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তবে কি এ সংসারে সত্যিই আমার দিন ফুরিয়ে এলো জ্যোতি? তন্ময়কে আমি সত্যিই হারিয়ে ফেললাম? জ্যোতি কোনো উত্তর দিতে পারল না। ভীষণ মায়া হলো মেয়েটার প্রতি। দিন পুরিয়ে এসেছে কিনা সেটা তো এখনও দুজনেরই অজানা। প্রেগনেন্সির রিপোর্টটা হাতে নিয়ে বসে আছে মিলি। পজিটিভ এসেছে। মিলির তো আজ খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারল না। ওর আর তন্ময়ের ভালোবাসার একটা অংশ আসতে চলেছে। একটা ছোট্ট প্রাণ মিলির ভিতরে ধীরে ধীরে বেড়ে উঠছে। কিছুদিন পর এই ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাবে। সে বড় হবে ধীরে ধীরে, সারা বাড়ি হেঁটে বেড়াবে। তার ছোট্ট ছোট্ট পায়ে তন্ময় হাঁটতে শেখাবে। মিলি বকা দিলে তন্ময়ের কাছে গিয়ে নালিশ করবে। কত স্বপ্ন মিলির দুচোখ জুড়ে, কিন্তু আনন্দ নেই। মনের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে আছে। তন্ময় কি আদৌ খুশি হবে এই সংবাদটা শুনে, নাকি রেগে যাবে? আচ্ছা, নিজের সন্তানের কথা শুনেও কি তন্ময় আবার আগের মতন হয়ে যাবে? নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে, আবারও মিলির কাছে ফিরে আসতে চাইবে, মিলির যত্ন নেবে, ভালোবাসবে ওকে? আদৌ কি এসব সম্ভব? জ্যোতির এক গ্লাস দুধ এনে মিলির সামনে রেখে কড়া গলায় বলল, চুপচাপ দুধটা খেয়ে নাও, না খেলে কিন্তু ভীষণ রেগে যাব আমি। জ্যোতির বলা কথাগুলো বোধহয় মিলির কান অবধি পৌঁছালো না। সে তো এখন অন্য ভাবনায় আছে। জ্যোতি হালকা জাকাতেই মিলি সম্বিত ফিরে ফেল। কি ভাবছো মিলি? মিলি চিন্তিত গলায় বলল, তন্ময় কি খুশি হবে এই সংবাদটা শুনে জ্যোতি? উত্তরটা তো জ্যোতির নিজেরও জানা নেই। সে নিজেও এই নিয়ে চিন্তায় আছে যে তন্ময় কি বলবে। তবে কি মিলিকে এখন এসব বিষয় নিয়ে ভাবতে দিলে চলবে না। আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, নিশ্চয়ই খুশি হবে। একজন পুরুষ খারাপ ছেলে হতে পারে, খারাপ স্বামী হতে পারে, খারাপ ভাই, খারাপ বন্ধু, সব হতে পারে, কিন্তু একজন পুরুষ কখনোই খারাপ বাবা হতে পারে না। নিজের সন্তানের সবার কাছেই খুব প্রিয় হয়। তাহলে বলছো ও খুশি হবে? নিশ্চয়ই হবে। এত চিন্তা করো না। বাচ্চার উপর
এর খারাপ প্রভাব পড়বে। মিলি চাইছে না চিন্তা করতে, কিন্তু চিন্তা এসে যাচ্ছে। তন্ময়ের অভিব্যক্তি কি হতে পারে? সেসব ভাবতেই যে ভয়ে কুঁকড়ে যাচ্ছে মিলি। সন্ধ্যার মধ্যে মিলিয়ে আছে নিজের সব কাজকর্ম শেষ করে সোজা হয়ে গেল গোসলে। গোসল থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে চুল শুকিয়ে তন্ময়ে দেওয়া সে বাসন্তী রঙের সুতি শাড়িটা গায়ে জড়ালো। চুলগুলো হালকা করে হাত খোপা করে তাতে মোটা একটা কাঁটা দিয়ে আটকালো। চোখ ভর্তি গাঢ় করে কাজল পরলো, কপালে ছোট্ট একটা টিপ পরলো, হালকা গোলাপি রঙের লিপস্টিকও লাগালো। অনেকগুলো দিন পর মিলে আয়নায় বেশ খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখলো। নিজের কাছে আজ নিজেকে অন্যরকম লাগছে। মিলি আজ ভীষণ খুশি। তার জীবনের শ্রেষ্ঠ সংবাদটা আজ সে পেয়েছে। ভালোবাসার মানুষটাকে এই খবরটা তো বিশেষভাবে জানাতে হয়, তাই না? সেজন্য তা আজ একটু সাজলো। মিলির এসব ভাবনার বাজে দরজার কলিং বেল বেজে উঠল। ঘড়িতে তাকাতেই দেখলো তন্ময়ের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আজ বেশ তাড়াতাড়ি ছেলে এসেছে তন্ময় অন্যান্য দিন 10টার আগে বাড়ি ফেরে না। মিলি বেশ অবাক হলো এতে। তন্ময় কি তবে আন্দাজ করতে পেরেছিল যে বাড়িতে ওর জন্য একটা সুখবর অপেক্ষা করছে? হয়তো বুঝতে পেরেছিল, সেজন্য আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে। মিলি আরও একবার আয়নায় ভালোভাবে নিজেকে দেখে নিয়ে দরজা খুলতে চলে গেল। মুখে তার লিপটে আছে মিষ্টি হাসি। দরজা খুলে তন্ময়ের সেই গম্ভীর মুখটা দেখতে তার সেই হাসিটা দফ করে নিভে গেল। তন্ময় চুপচাপ জুতো খুলে ভিতরে চলে এলো। তার সামনে যে একটা আস্ত মানুষ দাঁড়িয়েছিল তার জন্য সেজেছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। মিলিকে পাশ কাটিয়ে সে সোজা নিজের ঘরে চলে গেল। মিলি কিছুক্ষণ মেরে সেখানেই দাঁড়িয়ে থাকলো। তার ধ্যান ভাঙল তন্ময়ের ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে। মিলির খারাপ লাগলো, তবে এসব তো আর নতুন নয় আজ। বিগত কয়েক মাস ধরে তন্ময়ের এমন আচরণই সে সহ্য করে এসেছে। তার কারণটা অবশ্য মিলির খুব একটা অজানা নয়। তবু কেন বোকার মতন আশা করে দাঁড়িয়েছিল যে দরজা খুলতে তন্ময় মিলিকে এই রূপে দেখে চমকে যাবে, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে, মন খুলে প্রশংসা করবে। মিলি আজ আরও একবার উপলব্ধি করতে পারল যে সে আসলেই বোকা। কার কাছ থেকে কী আশা করতে হবে সেটুকু জ্ঞান তার এখনো হয়নি। নিজের ভাবনাগুলোকে এখন আর বেশি পাত্তা দিল না। মিলেই ঘরে গেল, দেখলো তন্ময় অফিসের ব্যাগ, তড়ি গড়ি, ওয়ালেট সব বিছানার উপরে অমনি ফেলে রেখে গেছে। সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে ওয়াশরুম থেকে তন্ময়ের গলা ভেসে এলো, মিলি গামছা দাও তো। মিলি কোনো কথা না বলে চুপচাপ গামছা নিয়ে গিয়ে তন্ময়ের হাতে দিল। প্রথম যেদিন এই শাড়িটা পরে তন্ময়ের সাথে দেখা করতে গিয়েছিল, সেদিন যেমন বুকের ভিতর কেমন একটা দুঃখ ফুকানি হচ্ছিল, আজও ঠিক তেমনি হচ্ছে। মিলি ভীষণ নার্ভাস ফিল করছে। কথাটা তন্ময়কে কিভাবে জানাবে বুঝতে পারছে না। তন্ময়ের অভিব্যক্তি কী হবে? আচ্ছা, তন্ময় কি খুব খুশি হবে, জড়িয়ে ধরবে মিলিকে? আজ থেকে কি মিলির সংসারটা ঠিক হয়ে যাবে? তন্ময় কি মিলিকে আগের মতো ভালোবাসবে, যত্ন করবে, ভারে ভারে ফোন করে খোঁজ খবর নেবে ঠিকঠাক খেয়েছি কিনা, নিজের হাতে খাইয়ে দেবে, বাড়ি ফিরে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে? করবে কি এসব? মিলির এসব ভাবনার মাঝে বাথরুমের দরজা খোলার শব্দ হলো। তন্ময় বেরিয়েছে, তবে এখন একবারের জন্য মিলির দিকে চোখ তুলে তাকালো না। হয়তো তার আজকাল মিলিকে দেখতে ইচ্ছে করে না। গম্ভীর গলায় আদেশের স্বরে বলল, 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসো তো। মিলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে গেল। কয়েক মিনিটের ব্যবধানে 1 গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে এলো তন্ময়ের জন্য। তন্ময় তখন বিছানায় ওপর বসে ফোন চালাচ্ছে। আঙ্গুলের গতিবিধি দেখে মনে হলো কিবোর্ডে কিছু একটা টাইপ করছে, হয়তো কাউকে মেসেজ পাঠাচ্ছে। মিলি শরবত বাড়িয়ে দিতেই চুপচাপ তন্ময় সেটা খেয়ে গ্লাসটা আবার মিলির হাতে দিয়ে দিল। এখনও তন্ময়ের একটা বারের জন্য মিলির দিকে চোখ তুলে তাকানোর ইচ্ছে হয়নি। মিলি ভাবলো এবার নিজে থেকেই বলবে কেমন লাগছে ওকে দেখতে। কথাটা বলতে যাবে তার আগে তন্ময় ওর হাতে থাকা ফোনটা এক প্রকার ছুঁড়ে বিছানার উপর ফেলল। মিলি হালকা কেঁপে উঠল, বুঝতে পারলো তন্ময়ের মুড আজ ভালো নেই। কি হয়েছে তন্ময়, রেগে আছো কোন কারণে? মিলির এই কথাটা যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। তন্ময় রেগে গিয়ে বলল, আমার যা হয় হোক, তাতে তোমার কি? তোমায় কি আমি কথা বলতে বলেছি এই নিয়ে? জাস্ট গেট আউট ফ্রম হিয়ার মি।
মিলি নিজের অজান্তে মিলির ঘাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের ভালোবাসার মানুষটাকে এতটা অবহেলা করা যায়? কত নিষ্ঠুরভাবে চলে যেতে বলল মিলিকে চোখের সামনে থেকে। প্রথম যেদিন এই শাড়ি পরে দেখেছিল তখন তন্ময় দীর্ঘ সময় মিলিকে নিজের সামনে বসিয়ে রেখে শুধু তাকিয়েছিল। সেদিনের মতো মিলি আজ একইভাবে সেজেছে। তন্ময়ের প্রেমিকা থেকে স্ত্রী হয়েছে, শুধু বদলেছে তন্ময়ের ভালোবাসা। আমায় কেমন লাগছে তন্ময়? দেখো, তোমার প্রথম উপহার, তোমার দেওয়া শাড়িটা আমি পরেছি। কি মনে করে যেন তন্ময় একবার চোখ তুলে তাকালো। এবার মিলি দেখতে অপূর্ব সুন্দরী। ওর এই মায়াবী মুখটা দেখেই তো তন্ময় প্রেমে পড়েছিল। দীর্ঘ 1 বছর পিছনে গুড়গুড় করার পর মিলি ওর প্রস্তাবে সাড়া দিয়েছিল। কি আনন্দ তখন তন্ময়ের চোখে মুখে! দেখে মনে হচ্ছিল যেন বিশ্ব জয় করে ফেলেছে। তবে মিলির সৌন্দর্য এখন অনেকটাই কমে গেছে, তবে একেবারে যে হারিয়ে গেছে তা না। আজকে একটু যত্ন নিয়ে সাজগোজ করেছে, অন্য জন্য আরও দেখতে বেশি সুন্দর লাগছে। ফর্সা শরীরটায় বাসন্তী রঙের শাড়িটা দারুণ ফুটে উঠেছে। হালকা গোলাপি ঠোঁট দুটো ফুটন্ত গোলাপের কুড়ির মতো লাগছে দেখতে। মিলিকে দেখলে মনে হয় নিখুঁতভাবে ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ তৈরি করা হয়েছে। এই চোখে মোটা করে কাজল পড়লে মিলিকে যে কি দারুণ লাগে তার বর্ণনা একসময় তন্ময় দিয়েছিল। মিলি খেয়াল করলো তন্ময়ের অভিব্যক্তি যেন বদলে গেল। এখন আর মুখটা দেখে মনে হচ্ছে না যে রেগে আছে, বরং একটু মুগ্ধতা যেন দেখলো। তন্ময় উঠে দাঁড়িয়ে মিলির চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, তোমায় তো দারুণ লাগছে মিলি। আজ কতগুলো দিন পর যে আবার তন্ময় মিলির একটু প্রশংসা করলো, সেটা মিলি ভেবেই পাচ্ছে না। শেষ কবে তন্ময় এতটা মনোযোগ দিয়ে মিলিকে দেখেছিল সেটাও তন্ময়ের জানা নেই। আরও একবার মিলি মনে করে নিজেকে দোষারোপ করলো। তার নিজের প্রতি অবহেলার জন্য তন্ময়ের ওর প্রতি অবহেলার জন্মেছে। এদিকে তন্ময় যেন একটা গুড়ের মধ্যে চলে গেছে। মিলিকে একটু কাছে টেনে নিয়ে ওর গলার বাজে মুখ ডুবিয়ে বলল, ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে তোমায়। আমার খারাপ মুডটাকে তুমি একদম ভালো করে দিলে। জানো মিলি, তোমায় আমার একটা কারণে ভীষণ ভালো লাগে। আমি যখন তোমায় আমার কাছে ডাকি তুমি ঠিক তখনই আমার কাছে আসো। কখনো আমাকে তুমি দূরে সরিয়ে দাও না, সব সময় রেসপন্স করো আমার ডাকে। কিন্তু কিন্তু কি তন্ময় বলতে গিয়েও বাকি কথাটা বলল না। এসব কথা মিলিকে যে বলা যাবে না। কোন মুখে মিলিকে বলবে যে অন্য নারীর কাছে গেলে এভাবে মিলির মতন নির্দ্বিধায় নিঃসংকোচে তার ডাকে সাড়া দেয় না। আর তন্ময়ের ডাকে সাড়া না দেওয়ার জন্যই তো তন্ময়ের মুডটা আজকে ভীষণ খারাপ। নিজের প্রেমিকার সাথে এই নিয়ে ঝামেলা করতে করতেই তো এক পর্যায়ে ফোনটা ছুঁড়ে মারল। মিলি বুঝতে পারছে তন্ময় ওকে কাছে পেতে চাইছে, মিলির সাথে ভীষণ ঘনিষ্ঠ একটা মুহূর্ত কাটাতে চাইছে, কিন্তু সেটা তো এখন কোনোভাবেই মতেই সম্ভব না। এদিকে তন্ময়ের আচরণ ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠছে। মিলি খুব কষ্ট ওকে আটকানোর চেষ্টা করে বলল, প্লিজ একটু ওয়েট করো, আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। তন্ময় নেশালো গলায় বলল, প্লিজ এখন না, আগে একটু তোমার কাছে যাই, তারপর সব শুনবো, প্রমিস। প্লিজ এখন আমায় বিরক্ত করো না। প্লিজ তন্ময়, বোঝার চেষ্টা করো, কথাটা ভীষণ জরুরি এবং এখনই শুনতে হবে তোমায়। প্লিজ কন্ট্রোল আনো নিজের উপরে। দূর বাবা, সেটাই তো পারছি না। প্লিজ তন্ময়, আগে আমার কথাটা শোনো। আমি জানি তারপর তুমি নিজেই থেমে যাবে। আচ্ছা ঠিক আছে, বলো, তাড়াতাড়ি বলো কি বলবে, তারপর কিন্তু আটকাবে না আমায়। মিলির হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে ভীষণ খুশিতে। আজ মিলি অনেক ভেবেছিল এই খুশির সংবাদটা কোনো বিশেষভাবে তন্ময়কে জানাবে, কিন্তু তেমন কোনো বুদ্ধি তার মাথায় আসেনি। হাতের আতলা তন্ময়ের মুখটা নিয়ে বলল, আমি প্রেগন্যান্ট তন্ময়। আমাদের ভালোবাসার একটা অংশ আসতে চলেছে আমাদের এই বাড়িতে, একটা ছোট্ট সদস্য আসতে চলেছে। তুমি আর আমি বাবা মা হতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে তন্ময়ের ঘোর কেটে গেল। মিলির বলা কথাটা যেন ঠিক বুঝতে পারল না, এমন ভঙ্গিতে বলল, আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলো তো। মিলি তন্ময়ের হাতটা নিজের ফেটের উপর রেখে বলল, এই দেখো, এখানে তোমার অংশ আছে, আমাদের দুজনের সন্তান আছে এখানে। ও ধীরে ধীরে বেড়ে উঠছে আমার গর্বে। তুমি বাবা হতে চলেছ তন্ময়। এবারও ব্যাপারটা বুঝতে তন্ময়ের বেশ কিছুটা সময় লাগলো। বুঝেছে অনেকক্ষণ আগে, কিন্তু সেটা মেনে নিতে
অনেক কষ্ট হলো। গোড় থেকে বেরিয়ে ছিটকে মিলির থেকে দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। অবিশ্বাস্য গলা বলল, এটা কি করে সম্ভব? আমি তো তোমায় বলেছিলাম মিলি যে এখনো আমি প্রিপেয়ার্ড না একটা বাচ্চার জন্য। আমাদের দুজনের মাঝে তো কথা হয়েছিল যে আমরা দুজন একসাথে সিদ্ধান্ত নেব বাচ্চার ব্যাপারে। তাহলে তুমি একা কি করে সিদ্ধান্তটা নিতে পারো? আমি নিইনি সিদ্ধান্তটা তন্ময়, আমিও তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম। তবে জানি না কি করে কি হয়ে গেল। হয়তো আল্লাহ এটাই চেয়েছিলেন, সেই জন্য হঠাৎ করে আমাদের জীবনে ওর আগমন ঘটেছে। তুমি খুশি হওনি? তন্ময় রাগান্বিত গলায় বললে, এটা তোমার খুশি হওয়ার মতন কোনো খবর বলে মনে হয় যে আমি খুশি হব? তুমি কি করে এমন একটা কাজ করতে পারো? এটার জন্য আমার জীবনে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে তোমার কোনো ধারণা আছে? আরে ইয়ার, আমি প্রিপেয়ার না এখন এসবের জন্য। মিলির মুখ থেকে হাসিটা হারিয়ে গেল। সব সময় তার ভাবনার বিপরীত কেন হয়? আজকাল কেন যেন মিলি যা ভাবে সেগুলো সত্যি হয় না। এই খবরটা পাওয়ার পর কি তন্ময় একটু খুশি হতে পারতো না? একটু জড়িয়ে ধরে নিজের আনন্দটুকু প্রকাশ করতে পারতো না? পারতো কি? পারতো, তবে কেন করলো না? সন্তানটা তো তন্ময়েরই, তবে কেন ওর আশাতে খুশি হলো না? তুমি কেন প্রিপেয়ার না? আমাদের বিয়ের 4 বছর হয়ে আসছে। তুমি এখন আগের থেকে অনেক ভালো চাকরি করো, তাহলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। অন্য জন্য তোমায় বলছি, আমি ভালো চাকরি করি তার মানে এটা না যে আমার সব টাকা তোমার আর তোমার সন্তানের পেছনে খরচ করে দেব। ফিউচারের সেভিংসের একটা ব্যাপার আছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা বাড়িতে পাঠাতে হয়। এখনও আমি নিজের বাড়ি করতে পারিনি, গাড়ি করতে পারিনি। তার মাঝে এসব একেই তো তুমি বসে বসে খাচ্ছ, এর মাঝে আবার এই বাচ্চা। শার্ট অফ তন্ময়, আমায় নিয়ে যা ইচ্ছা বলো, এই বাচ্চাটাকে নিয়ে একটা শব্দ তুমি উচ্চারণ করবে না। ভুলে যেও না ও তোমারও সন্তান। আমি ভুলে যেতে চাই মিলি। দেখো, আমি তোমায় আগেও যা বলেছি এখনও তাই বলছি, আমি বাচ্চার জন্য এখনও তৈরি নই। তো তুমি কি করতে বলছো আমায়? তন্ময় বুঝলে এই মুহূর্তে মিলির সাথে রাগারাগি করলে চলবে না, তাতে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। এগিয়ে এসে মিলিকে শান্ত কণ্ঠে বলল, লিসেন মিলি, এখনও তো আমাদের হাতে অনেক সময় আছে, তাই না? পরে আমরা ভেবে নিতে পারবো, বাট এখন না। তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। মিলি খিচেন দু চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো পুরুষটাকে মানুষ হিসেবে ভাবতেও মিলির বিবেকে বাজছে। একটা মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে যে নিজের অনাগত সন্তানটাকে মেরে ফেলার কথা বলছে, তাও নির্দ্বিধায়। কোনো বাবা তার সন্তানের আসার খবরে কি এতটা অখুশি হতে পারে? হয়তো পারে। এই তো তন্ময় হয়তো মিলিকে চুপ করে থাকতে দেখে তন্ময় পুনরায় বলে উঠল, মিলি প্লিজ, আমার কথাটা রাখো। আমি জানি এটা করতে তোমার কষ্ট হবে, বাট তোমায় করতে হবে। ইউ লাভ মি মোর দ্যান দ্য বেবি, রাইট? আই অলসো লাভ ইউ জান। তাই বলছি, এ বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। অনেক বলে ফেলেছো তন্ময়, আর নয়, প্লিজ এবার থামো। আমি আর সহ্য করতে পারছি না। মানে তুমি আমার সিদ্ধান্তে রাজি তো? মিলি তন্ময়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, যতদিন আমার নিঃশ্বাস চলছে, আমার আল্লাহ ছাড়া আমার সন্তানকে আমার থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না, এমনকি তুমিও না। আর তোমায় সাবধান করে দিচ্ছে, আর কখনো যদি তুমি আমার মুখ দিয়ে আর একবার আমার সন্তানকে মেরে ফেলার কথা বলেছ, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তন্ময় আর নিজের শান্ত ভাবটা ধরে রাখতে পারল না। মিলির দু বাহু শক্ত করে চেপে ধরে দাঁত ফিসে বলল, তাহলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে আর তোর সন্তানকে 3 বেলা বসে বসে খাওয়াতে পারবো না আমি তোকে আগেও সাবধান করেছিলাম যে এখনই এসব বাচ্চা কাচ্চার ব্যাপারে যাস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তারপরে আমি তোকে একটা সুযোগ দিয়েছিলাম যে ওটাকে মেরে ফেল, তাহলে অন্তত তোর জায়গা হবে এই বাড়িতে। কিন্তু এখন মনে হচ্ছে না তোর এই বাড়িতে জায়গা হবে না তোর বাচ্চার। মিছলি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বাহ, তুমি তুমি থেকে সোজা তুই তোমার সংসারে আনার জন্য পা ধরে কেঁদেছিলে, আর আজ সোজা তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? কি অপরাধ আমার তন্ময় যে তুমি এতটা বদলে গেলে? আমার চোখের ফানে তো তুমি সহ্য করতে পারতে না, অথচ আজ তুমি
প্রতিটা মুহূর্তে আমাকে কাঁদাও। আমার দোষটা কি? তন্ময় মিলিকে হালকা করে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, এত দুষ্গুণ আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি এই বাচ্চাটাকে আমি চাই না। আমি ওকে মেনে নেব না। তুমি যা পারো ওকে নিয়ে করো। আমার বাড়িতে ওর জায়গা হবে না। হয় বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো ওকে মেরে ফেলো। তন্ময়ের কথাটা সম্পূর্ণ করার আগেই মিলি সোফাটা ওর গালে একটা সর বসালো। তন্ময় কোনো মতেই ভাবতে পারেনি যে মিলি এভাবে ওর গায়ে হাত তুলবে। তন্ময় মিলির দিকে তেড়ে আসতে নিলে মিলি নিজের সর্বশক্তি প্রয়োগ করে আরও একটা সর বসালো তন্ময়ের গালে। এবারে তন্ময় বাকরুদ্ধ হয়ে গেল। আঘাতপ্রাপ্ত গালে হাত রেখে বিস্ময় ভরা গলায় বলল, তুমি আমার গায়ে হাত তুললে মিলি? মিলির চোখ দিয়ে আগুন বর্ষিত হচ্ছে, সেই সাথে একাধারে ফানিয়ে জ্বরছে। তন্ময়ের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তুমি একটা অমানুষ, পশু। অবশ্য তোমার থেকে হয়তো পশুও ভালো আছে। অন্তত ওদের শরীরে মায়া দয়া বলতে তো কিছু থাকে। নিজের সন্তানকে যে কেউ এতটা ঘৃণা করছো। আমার কাছাকাছি আসার সময় মনে ছিল না? আমার শরীরে নিজের ওই নোংরা ছোঁয়া বসানোর সময় মনে ছিল না তোমার? সারাদিন রাত অন্য মেয়ের সাথে নোংরামো করে এসে আবার আমাকে ছোঁয়ার জন্য উন্মাদ হওয়ার সময় তোমার লজ্জা করতো না? রাগে তন্ময়ের সোয়াল শক্ত হয়ে গেল। মিলির চেপে ধরে দাঁত পিষে বলল, আমার বউ তুমি, তোমার উপর আমার অধিকার আছে। তোমাকে ছোঁয়ার জন্য কারো থেকে অনুমতি নেওয়া আমার দরকার নেই। নিজের ভাগ্য ভালো মনে করো যে এখনও তোমাকে ছুতে গেলে আমি উন্মাদ হয়ে যাই। আমি ছাড়া না কেউ চোখ তুলেও তাকাবে না তোমার দিকে। তাকাতো তো একসময় তন্ময়, তোমার থেকে 1000 গুণ ভালো ছেলেরা আমার দিকে তাকাতো, কিন্তু ভুলটা আমি করেছিলাম। তাদের পাত্তা না দিয়ে তোমার মতো একটা অমানুষকে ভালোবেসেছিলাম। এত ভালো, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? সেই ছেঁড়া শার্ট, বছরের পর বছর পরতে পরতে ক্ষয় হয়ে যাওয়া জুতো, সারা বছর জুড়ে প্রতিদিন একই জামা কাপড় পরে মাঠে ঘুরতে থাকা বোকা রোগা পাতলা কালো ছেলেটাকে যখন কলেজের সবাই তিরস্কার করতো, হাসাহাসি করতো তোমায় নিয়ে, তখন তোমার পাশে কে ছিল? আমি ছিলাম। আজকের তোমার এই মডার্ন কালিগ তখন তোমার পাশে ছিল না। যদি তোমাকে সেই রূপে তারা দেখতো না, তোমার উপর থুতু ফেলতো। আর আজকে তুমি আমাকে বলছো এসব কথা? লজ্জা করো তন্ময়। তন্ময় ভীষণ অপমানিত বোধ করলো। দ্বিতীয়বারের মতন মিলিকে হালকা করে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ফোনটা হাতে নিয়ে। মিলি সেখানে বসে হাউ মাউ করে কেঁদে উঠল। তন্ময়ের সাথে তার সংসারটা তো এমন হওয়ার কথা ছিল না। না, তাদের সংসার ভাঙার কথা ছিল। ভালোবাসা তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা ছিল না। তবে কেন হলো? মিলির ভাবনা অনুযায়ী তো কিছুই হলো না। তন্ময়কে ভালোবেসে নিজের পরিবার, বাবা মা, আভিজাত্যপূর্ণ জীবন, চাকরি, সব সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে বেকার ছেলেটার হাত ধরে পালিয়ে এসে কি পেলো মিলি আজ? কিচ্ছু পায়নি, কিচ্ছু না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।